চারপাশে হালকা বাতাসে দুলছে গাছের পাতা। সিসাইড হাউস সমুদ্রের ধারে, পুরো বাড়িটা কাঠের, তার পিছনে বিস্তীর্ণ সোনালী বালির বীজ। লিভিং রুমে কনের স্ট্যান্ডে রাখা আছে কালো কাঠের গিটার, পাশে আছে একটি গেমিং সেট আপ রুম আর কনসোল। ওপরে রয়েছে 3টা বেডরুম। বিশাল জানালা থেকে সরাসরি দেখা যায় সমুদ্রের নীল জল আর আর অস্তগামী সূর্যের রঙিন ছটা। সবে বাইরে সূর্য নামতে শুরু করেছে। আজকে ওরা তাদের আড্ডা স্থানে এসেছে। এয়ার কন্ডিশনের গুনগুন শব্দ কিছুক্ষণ নীরবতা কাটাতেই হঠাৎ গিটারের মিষ্টি সুর ভেসে উঠল। সেই সাথে নির্বাণ পিয়ানোর সাদা কালো চাবিতে আঙ্গুল বুলিয়ে দিল। আরশান গিটার হাতে নিয়ে আঙ্গুল চালাতে শুরু করেছে। আরশান ঠোঁটে ছন্দ মিলিয়ে গান ধরল। তাকে খোঁজে বৃষ্টি চোখে, রূপকথা সে অচেনা, ধরা দিয়েও দেয় না ধরা, জেনেও যে রয়োজনা রয়োজনা, কেন অজানা। গান শেষ হওয়ার সাথে সাথে কিচেনের দরজা ঠেলে বেরিয়ে এলো জাইরান। তার হাতে একটা ট্রে, সাজানো স্ন্যাক্স, চিপস, ফ্রেঞ্চ ফ্রাই, মাংসের চাপ আর কয়েকটা চিকেন স্যান্ডউইচ। চোখে একরাশ দ্বিধা নিয়ে তখন আরশান বলে উঠল, এলিশাকে দেখলে মনে হয় আমি ওকে মনে হয় চিনি, অথচ ওর সাথে এর আগে কোনোদিন পরিচয় হয়নি। কথাটা শুনে নির্বাণ হেসে উঠে বলল, ভাই তুই প্রেমে পড়েছিস। আরশান ভ্রু কুঁচকে গেল। গলায় দৃঢ়তা এনে সে বলল, অসম্ভব। নির্বাণ হেসে বলল, কেন অসম্ভব? প্রেমের তো কোনো নিয়ম কানুন নেই, হুট করেই হতে পারে। আরশান গভীর নিঃশ্বাস ফেলল, মুখটা অন্যদিকে ঘুরিয়ে দিয়ে বলল, তোরা সব জানিস আমার ব্যাপারে, আমার জীবনের কথা। এইবার নীরবতা ভাঙল জাইরান। গম্ভীর কণ্ঠে বলল, দেখ শান, পরিস্থিতি বদলায়, সময় বদলায়, তাই বলে কি আমরা বসে থাকবো, থেমে থাকবো? তোর একটা জীবন আছে, এভাবে ভেতরে ভেতরে পুড়ে মরলে হবে না। আমরা কোনো কিছু ধরে রেখে বসে থাকলে তো চলবে না। তোর একটা জীবন আছে, সামনে তোকে এগোতেই হবে। আরশান চোখ নামিয়ে বলল, আমি যে দায়িত্ব নিয়েছি সেটা কিভাবে ভুলে যাব? সে দায়িত্ব আমি এভাবে ফেলে দিতে পারি না। জাইরান এবার একটু দীর্ঘ স্বরে বলল, দায়িত্ব? কার জন্য দায়িত্ব শান? দায়িত্বের কথা বলছিস? যার কোনো খোঁজ নেই, সে কোথায় আছে, কি করছে, এসব কি তুই জানিস? 10 বছর হয়ে গেল শান, 10টা বছর। ওকে খুঁজতে তুই কোনো চেষ্টা বাদ রাখিসনি। ওর খবর বের করার জন্য কত কিছু করলি, কিন্তু কোনো ফল হলো? তাহলে কার জন্য এ দায়িত্ব? কত বছর অপেক্ষা করবি? 10 বছর কি কম সময়? এভাবে কত দিন পর্যন্ত তুই নিজের জীবনকে অন্ধকারে ফেলে রাখবি? নিজের ভবিষ্যতের কথা ভেবেছিস একবারও? জীবন কি কেবল অপেক্ষা করার নাম? ওর জন্য তুই যতটুকু করতে পারিস সবই করেছিস। আর কত? এখনো সময় এসেছে, নিজের জন্য কিছু ভাব। আরশান প্রতিউত্তর করল না। ভেতরে হাজারটা শব্দ আটকে ছিল, কিন্তু একটাও বাইরে এলো না। উঠে দাঁড়ালো সে। কাঠের আর কাচের তৈরি দরজাটা ঠেলে বাইরে এলো। বাইরে বের হতেই চোখ পড়ল সেই সরু কাঠের রাস্তা, যেটা সোজা গিয়ে মিশেছে সমুদ্র তটে। সেখান থেকে দূর থেকেই দেখা যাচ্ছে ঢেউয়ের আনাগোনা। আকাশটা ছিল আধো অন্ধকার, গোধূলির ছোঁয়া ছড়িয়ে আছে দিগন্তে। বাতাস সমুদ্রের বুক চিরে ধেয়ে আসছে, নোনা গন্ধে ভরে উঠছে চারপাশ। আরশান দাঁড়িয়ে সেই বাতাসে চোখ বন্ধ করলো এক মুহূর্ত। বুকের ভেতরে জমে থাকা দীর্ঘশ্বাস ছিঁড়ে বেরিয়ে এলো। দীর্ঘশ্বাসটা এত ভারী ছিল, মনে হচ্ছিল তার সঙ্গে বুকের সব ভাঙ্গাচোরা আশা, অভিমান বেরিয়ে গেল। কিন্তু মন শান্ত হলো না। চোখ খুলে তাকালো আকাশের দিকে। কোথায় আছে আমার ছোট্ট সাজ, আমার চড়ুই পাখির বাচ্চা? কেন সে আসছে না? কেন এত দূরে সরে গেল? কেন আল্লাহ? আরশানের ঠোঁট কাঁপলো আস্তে আস্তে। ফিসফিস করে বেরিয়ে এলো কিছু শব্দ। যাকে হারানোর ভয় সবচেয়ে বেশি, হয়তো তাকে নিয়ে নিয়তি খেলার সবচেয়ে নির্মম খেলা। চোখ দুটো যেন শূন্যে ঝুলে আছে। মনে হচ্ছে বুকের ভেতর অদৃশ্য একটা শিকল বাঁধা, যা তাকে প্রতি মুহূর্তে টেনে ধরে রাখছে। সেই হাসির দিনগুলো ধূসর কুয়াশায় মিলিয়ে গেছে। একদিন হঠাৎ সব কিছু থেমে গেল। সেদিন থেকে আজ পর্যন্ত 10 বছর হয়ে গেল। সমুদ্রের ঢেউ ততক্ষণে তীব্র হয়ে উঠেছে। আরশান দাঁড়িয়ে রইল অনেকক্ষণ। বাতাস তার চুল এলোমেলো করে দিচ্ছে।
কানাডার শরতের রাত, চারপাশে হালকা বাতাসে ঠান্ডার শিরশিরে স্পর্শ। গাছের পাতা ঝরে পড়ে রাস্তার ওপর কার্পেটের মতো বিছিয়ে আছে সোনালি লাল কমলা। দূরে স্ট্রিট লাইটের হলুদ আলোয় সেই পাতাগুলো ঝিলমিল করছে। আকাশে চাঁদ অর্ধেক, তবে চারপাশের নিস্তব্ধতা একেবারে পূর্ণ। সেই রাতের নিস্তব্ধতার ভেতর একা বসে আছে নির্ভান। গাড়ির ভেতরে অস্থিরভাবে হাতের আঙ্গুলগুলো স্টিয়ারিংয়ে ঘষছে। চোখ বারবার গিয়ে থামছে সেই বাড়িটার দিকে, মেহুলদের বাড়ি। 2 তলা বাড়ি, জানালা দিয়ে আলো ভেসে আসছে। মনে হচ্ছে ভেতরে হাসির শব্দ, আড্ডা, মানুষের উষ্ণতা জমে আছে। অথচ নির্ভান বাইরে হিমেল একাকিত্বে। তখন সময় দরজাটা খোলার শব্দ হলো। আলো ফুঁড়ে বেরিয়ে এলো এক পরিচিত অবয়ব, মেহুল। কালো শাল জড়িয়ে বাইরে বের হলো ও, চুলগুলো খোলা, ঠান্ডা বাতাসে একটু এলোমেলো। গাড়ির ভেতর বসে থাকা নির্ভানের নিঃশ্বাস আটকে গেল। মুহূর্তের জন্য মনে হলো সময় থেমে গেছে, কিন্তু পরের মুহূর্তেই সাহস সঞ্চয় করে দরজা খুলল। হাতে সাদা লিলির তোড়া, যা মেহুলের জন্য। নির্ভান গাড়ি থেকে নেমেই ডাক দিল। মেহুল। মেহুল একটু থামল, তবে চোখ ফিরিয়ে নিয়ে হাঁটতে শুরু করলো। নির্ভান এগিয়ে গেল কয়েক কদম। আরে শোনো তো প্লিজ আমার কথা। মেহুল ঘুরে দাঁড়ালো একবার, চোখে মুখে একরকম বিরক্তি, ঠোঁটের কোণে দৃঢ়তা জমে আছে। আপনি আমার পিছু করছেন কেন? নির্ভান ধীরে ধীরে ফুলটা মেহুলের হাতে ধরিয়ে দিল। দেখো, আমি কোনো ভনিতা করতে পছন্দ করি না, নির্ভান এবার গভীর দৃষ্টিতে তাকালো মেহুলের চোখে। তাই আই লাভ ইউ। শব্দ 3টা বাতাস কেটে বেরিয়ে এলো। মেহুল তখন স্তব্ধ, হাতে ধরা সাদা লিলির ডাটা কেঁপে উঠছে। অথচ ওর চোখ স্থির নির্ভানের দিকে। নির্ভান আর একদণ্ডও দাঁড়ালো না। বুকের ভেতর ধুকপুকানি এত জোরে বাজছিল যে মনে হচ্ছিল গোটা পৃথিবী শুনতে পাচ্ছে। তাড়াহুড়া করে গাড়ির দিকে ফিরে গেল সে। হাত কাঁপছে, নিঃশ্বাস ভারী হয়ে আসছে, কিন্তু ঠোঁটে হালকা একটা স্বস্তির হাসি। কারণ অন্তত আজ সে বলতে তো পেরেছে। মেহুল এক জায়গাতেই দাঁড়িয়ে আছে, নড়তে পারছে না। চোখ বিস্ময়ে ভরা, মুখে অবিশ্বাস, কানে বারবার বাজতে নির্ভানের কণ্ঠস্বর। চারপাশের বাতাস ভারী হয়ে এসেছে, অথচ মেহুলের ভেতরে কিছু একটা ভাঙছে, আবার কিছু একটা নতুন জন্ম নিচ্ছে। লিলি সাদা ফুলের পাপড়ি তখন হাওয়ায় দুলছে, সাথে মেহুলের মনও কি দুলছে। বাড়িতে ফিরে এসে নির্ভান অনেকক্ষণ ধরে মেহুলকে মেসেজ দিচ্ছিল, কিন্তু কোনো উত্তর আসছিল না। নোটিফিকেশনের আলো কয়েকবার জ্বলে উঠে নিভে গেছে, অথচ রিপ্লাই আসেনি। একসময় বিরক্ত হয়ে নির্ভান ফোনটা টেবিলে ছুঁড়ে রাখল। অন্যদিকে সাজ তখন ছোট্ট ফ্রুটিকে খাবার দিচ্ছিল। ফ্রুটি খেতে খেতে দুষ্টমি করছে, বাদাম মুখে নিয়ে আবার এদিক ওদিক দৌড়াচ্ছে। সাজ হেসে ওকে খাওয়াচ্ছিল। ফোনের শব্দে তখন সাজ তাকালো, ভেবেছিল হয়তো কোনো গ্রুপ নোটিফিকেশন, কিন্তু খুলে দেখে হতবাক হয়ে গেল। নির্ভানের মেসেজ। অদ্ভুত ব্যাপার হলো, নির্ভান গ্রুপে লেখেনি, সরাসরি ওর আইডিতে দিয়েছে। মেহুলের নাম্বারটা পাওয়া যাবে? সাজ হাসল। ও, তাহলে এই ব্যাপার। নির্বাণ ভাইয়া এখন মেহুলের প্রেমে পড়েছে। একটু ভেবে নাম্বারটা দিল সাজ। হঠাৎ কি মনে করে নির্ভানের প্রোফাইলে ঢুকে পড়ল সাজ। নির্ভানের ছবিগুলো ঘেটে দেখতে লাগলো, কিন্তু বিশেষ কিছু নেই। অকারণে স্ক্রল করতে করতে হঠাৎই নজর গেল আরশানের প্রোফাইলে। সাজ প্রথমে অবাক হলো নামটা দেখে, তবে আবার ভাবলো এই নামে তো অনেকেই আইডি থাকতে পারে। তবুও কৌতূহল বশত প্রোফাইলে ঢুকলো। প্রোফাইল পিকচারে দেখা গেল আরশান অফিসের চেয়ারে ফর্মাল স্যুট পরে বসে আছে। সাজ দেখে ভেংসি কাটল। একে একে ছবি বদলাতে থাকলো। আরশানের বিভিন্ন মুহূর্ত ধরা আছে ছবিগুলোতে। কোথাও বিশ্ববিদ্যালয়ের ছবি, কোথাও জাইরান আর নির্ভানের সঙ্গে আড্ডা দিচ্ছে। তবে হঠাৎ সাজের হাত থেমে গেল, চোখ স্থির হয়ে গেল স্ক্রিনে। শ্বাস আটকে এলো বুকের ভেতর, স্থির হয়ে রইল। ছবিটার একটা ছেলে আর ছোট্ট একটা মেয়ে বসে বায়োস্কোপ দেখছে। ছোট্ট মেয়েটা তো সাজ নিজেই, আর পাশে যে ছেলেটি সে তো আরশান। সাজ আবার ভালো করে দেখল, হ্যাঁ এটা তো তারই ছবি। বুকের ভেতরটা মোচড় দিতে লাগলো সাজের। এ কেমন সত্যি, এতদিন তার সামনেই ছিল, অথচ সে চিনতেই পারল না। চোখ ভিজে এলো সাজের। সে তাড়াতাড়ি নাম্বার ডায়াল করলো নির্ভানকে। ফোন ধরতেই নিজেকে সামলাতে না পেরে কেঁপে ওঠা কণ্ঠে বলে উঠল, আচ্ছা ভাইয়া, আপনারা যাকে শান বলে ডাকেন, ওনার পুরো নাম কি শেরহামার শান? আর তার কি কোনো ছোট ভাই আছে? নির্ভান অবাক হলো হঠাৎ এমন প্রশ্ন শুনে। শানের একটা ছোট ভাই আছে,
আর শানের ফুল নেম তো এটাই, শেরহাম আরশান। সাজের শ্বাস রুদ্ধ হয়ে এলো। ভয় আর কৌতূহল মিলেমিশে তার গলার স্বর ভেঙে গেল। নামটা, ওনার ভাইয়ের নামটা বলবেন? এক মুহূর্ত চুপ থেকে নির্বাণ বলল। অর্ণব। সাজের চোখের জল থামছেই না, বুকের ভেতর ধরফরানি যেন দ্বিগুণ বেড়ে গেল। তবু শেষ নিশ্চিত হতে সে আবার কাপা কণ্ঠে বলল। ওনার মায়ের নামটা জানেন? নির্বাণ আরও অবাক হয়ে গেল, মনে মনে বলল। এলিশা কেন এত অদ্ভুত প্রশ্ন করছে? কেন শানের ব্যাপারে এত কিছু জানতে চাইছে? তবুও মাথায় যতটুকু মনে পড়ল বলল। সম্ভবত মৌসুমী হবে। মুহূর্তেই সাজ আর নিজেকে ধরে রাখতে পারল না। ফোনের ওপাশে তার কান্নার শব্দ স্পষ্ট ভেসে গেল। ডুকরে ডুকরে কেঁদে উঠল সাজ। এতদিনের বুক চাপা অপেক্ষা, হারিয়ে ফেলার বেদনা আর খুঁজে পাওয়ার বিস্ময় সব একসাথে বেরিয়ে আসছে। হঠাৎ সাজের কান্নায় নির্বাণ হতবাক হয়ে গেল। আরে তুমি কান্না করছো কেন? আমি কি কিছু ভুল বলেছি? সাজ কোনো উত্তর দিল না, তার গলা আটকে গিয়েছে, চোখের জল থামছেই না। কেবল একটা কথাই ঘুরছিল মাথার ভেতর, এটাই যে তার আরশান ভাই। সে তো কতদিন ধরে আরশানকে সামনে দেখছে, একসাথে তর্ক করেছে, ঝগড়া করেছে, বিরক্তি প্রকাশ করেছে, অথচ সে জানতেই পারেনি। আর দেরি করল না, সাজ বিছানা থেকে উঠে দাঁড়ালো। বুকের ভেতর ঢেউ খেলে যাচ্ছে, চোখ দুটো এখনও ভিজে, কিন্তু চোখে মুখে খুশির ঝিলিক। দীর্ঘদিনের খুঁজে পাওয়ার আনন্দ, কাছে পাওয়ার অনুভূতি তাকে আলোড়িত করছে। সে এক দৌড়ে দরজা খুলে বের হতে গেল। তাড়াহুড়োয় প্রায় হুড়মুড়িয়ে পড়ে যাচ্ছিল। শেষ মুহূর্তে দেয়ালে হাত ঠেকিয়ে নিজেকে সামলালো। নিঃশ্বাস ভারী হয়ে আসছিল, তবুও পা থামালো না। সিঁড়ি বেয়ে দ্রুত নিচে নেমে এলো। বসার ঘরে নামতেই চোখে পড়ল সোফায় হেলেনা, সোফি আর স্বামীর বসে আছে। শ্বাস থেমে গেল, তবু খুশি চেপে রাখতে পারল না। মা, আমি আমি আমার আরশান ভাইয়াকে খুঁজে পেয়েছি মা। আমি এক্ষুনি ওনার কাছে যাচ্ছি। স্বামীর রেগে চিল্লিয়ে উঠল। আর এক পাও বাড়াবি না, না হলে ওই ছেলের লাশ ওখানে পড়ে থাকবে। সাজের পা দুটো থেমে গেল, বুকের ভেতর ধপধপ করছে, গলা শুকিয়ে গেল, নির্বাক হয়ে গেল মুহূর্তের জন্য। সাজ চোখ ফেরালো সফির দিকে। সবচেয়ে অদ্ভুত কিন্তু আরও ভয়ের বিষয়, সফি একদম নির্লিপ্ত, মুখে কোনো বিস্ময় নেই, কোনো প্রতিবাদ নেই, যেন স্বামীরের কথাটা খুব স্বাভাবিক। সাজের বুকটা কেঁপে উঠল, হতাশা আর ভয়ের ঢেউ মিশে গেল কণ্ঠে। মা, এলি, উপরে যা। স্বামীর গলা শক্ত করে বলল। সাজ এক পাও নড়ল না। কেন যাব আমি? কেন যাব? আর একটা কথা কান খুলে শুনে রাখো, ওনাকে আঘাত করার আগে আমাকে আঘাত করবে। সাজ ঘুরে তাকালো সফির দিকে। সাজ কাপা কণ্ঠে বলল। আম্মু, এমন কেন করছো? কেন বাধা দিচ্ছ? ওদের প্রতি এত রাগ কেন তোমার? আমায় যেতে দাও প্লিজ। সফি কিছুক্ষণ চুপ রইল, তারপর দৃঢ় গলায় বলল। এলি, বললাম তো ওদের কাছে যাবি না। ওদের ভুলে যা, ওদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, ওরা আমাদের জন্য নেই। আমি ভুলতে পারবো না আম্মু, আমার পক্ষে সম্ভব না। তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমি পারি না। কেন আমার সাথে এমন করছো তোমরা? কেন আমায় অন্ধকারে রেখে দিলে? কেন ওদের প্রতি এতটা ঘৃণা তোমার আম্মু? স্বামীর দাঁত চেপে উঠে এলো সামনে, মুহূর্তের মধ্যে হাত তুলে সাজের গালে চড় কষিয়ে দিল। সাজ হতবাক হয়ে তাকিয়ে রইল স্বামীর দিকে। তোর সাহস দেখছি দিন দিন বাড়ছে। মুখে মুখে তর্ক করছিস। কার সামনে কি বলছিস বুঝিস না? সাজ কেঁদে ফেলতে যাচ্ছিল, ঠিক তখনই হেলেনা দ্রুত এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরল। আলতো করে চোখের জল মুছে দিয়ে শান্ত স্বরে বলল। চল মা, আমরা উপরে যাই। হেলেনার হাত ধরে সাজ ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। হেলেনা ধীরে ধীরে সাজকে বিছানায় শুইয়ে দিল, কোমল হাতটা কপালে রাখল, মাথায় হাত বুলিয়ে শান্ত কণ্ঠে বলল। মায়ের সাথে কেউ এভাবে কথা বলে এলি? এভাবে আর বলিস না। সকালে নেমে গিয়ে সরি বলবি, বুঝেছিস? সাজ ঠোঁট কামড়ে একটু চুপ করে রইল, এরপর নিচু স্বরে বলল। ঠিক আছে, কিন্তু আম্মু কেন কিছু বলে না? মামিমা, আমরা এটা নিয়ে আরেকদিন কথা বলবো। এখন ঘুমিয়ে পড় মা। হেলেনা সাজের মাথায় হাত বুলিয়ে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেলেন। ঘর নিস্তব্ধ হয়ে গেল, কিন্তু সাজের চোখে ঘুম নামল না। ওর বুকের ভেতর অদ্ভুত অস্থিরতা কাজ করছিল। ধীরে ধীরে হাত বাড়িয়ে ফোনটা তুলে নিল সাজ।
স্ক্রিন জ্বলে উঠতেই চোখে পড়ল আরশানের ছবি। ছবিটার ওপর হাত বুলিয়ে দিতে দিতে চোখ ঝাপসা হয়ে এলো সাজের। কতক্ষণ যে এইভাবে কেটে গেল সাজ খেয়ালই করেনি। যখন ঘড়ির দিকে তাকালো তখন 12টার কাঁটা পেরিয়ে গেছে। ধীরে ধীরে বিছানা থেকে উঠে দরজার কাছে গিয়ে কান পাতল। পুরো বাড়ি ঘুমিয়ে আছে। সাবধানে দরজা খুলে করিডোরে বের হলো। অন্ধকারে করিডোরটা পেরিয়ে ধীরে ধীরে গ্যারেজে পৌঁছালো। সেখানে কোণে রাখা সাইকেলটা টেনে বের করলো সাজ। হঠাৎ চোখ নামিয়ে দেখল পায়ে কোনো জুতা নেই, খালি পা। এক মুহূর্তের জন্য ভেবে নিল আবার ঘরে গিয়ে স্যান্ডেল নিয়ে আসবে। না থাক, খালি পায়েই যাই। সাইকেল দিয়ে আরশান ভাইয়ার বাড়ি পৌঁছাতে অন্তত 20 মিনিট লাগবে। সাজ মুস্কি হাসল। আজকে আরশান ভাইয়াকে একটু জ্বালানো যায়। সাইকেলের প্যাডেলে ধীরে ধীরে চাপ দিল সাজ। রাতের এই নিস্তব্ধতা বুকের ভেতর অদ্ভুত ভয় লাগছে। চারপাশের অন্ধকারে রাস্তার দুপাশের গাছগুলো আরও গা ছমছমে লাগছিল। সাজ একটু থামল। সাইকেলটা দাঁড় করিয়ে একবার চারপাশে তাকালো। রাত তো অনেক হয়েছে। এরকম শূন্য রাস্তায় একা থাকাটা মোটেও স্বস্তিদায়ক না। এখন একটু ভয় লাগছে। সাথে যদি আমার ফ্রুটিকে নিয়ে আসতাম অন্তত ভয়টা কম লাগতো। ফোনটাও তো আনিনি। না, ভয় পেলে চলবে না। সাজ নিজেকে বোঝালো। এসব ভেবে দাঁড়িয়ে থাকলে তো আরো বেশি ভয় লাগবে। গভীর শ্বাস নিয়ে সাইকেলটা আবার চালালো সে। চাকা ঘোরার শব্দ শুনে মনে হলো এই নির্জনতায় শব্দটা অনেক বেশি স্পষ্ট। কয়েক মিনিটের মধ্যেই সামনের দিকটা চেনা লাগতে শুরু করলো। এইটা তো আরশানের বাড়ি। বুকের ভেতর চাপা দুশ্চিন্তার বদলে হালকা স্বস্তি ঢুকে পড়ল। যাক, অবশেষে এসে পড়লাম। সাজ ফিসফিস করে বলল। ঠোঁটে একটু স্বস্তির হাসি ফুটে উঠল সাজের। কিন্তু বাড়ির সামনে এসে থমকে গেল সে। উঁচু লোহার গেট ভেতর থেকে বন্ধ। এখন ভেতরে যাব কি করে? সাজের ভ্রু কুঁচকে গেল। সাইকেলটা গেটের পাশে ঠেকিয়ে দাঁড়ালো। গেটের ওপর হাত রেখে ঠেলল, কিন্তু সেটা শক্ত করে লাগানো। মুহূর্তেই আতঙ্ক আবার ভর করল মনে। বাইরে দাঁড়িয়ে থাকাটাও তো নিরাপদ নয়। সে চারপাশে তাকালো। চোখে পড়ল গেটের পাশের উঁচু দেয়াল। এখন একটাই উপায়, এই দেয়াল টপকে ভেতরে ঢোকা। সাজে গেটের একপাশে গা লাগালো। হাত দিয়ে দেয়ালের খসখসে গায়ে ভর দিল। হাত দিয়ে ওপরে আঁকড়ে ধরল। পা দিয়ে দেয়ালের ছোট্ট ছোট্ট ফাঁক খুঁজে ভর দিল। প্রথমে ব্যালেন্স রাখতে কষ্ট হচ্ছিল। হাত পিছলে যাচ্ছিল। শরীর কেঁপে উঠল। মনে হলো যেন নিচে পড়ে যাবে, কিন্তু দাঁত চেপে আরও জোর দিল। একসময় পায়ের আঙ্গুলে ব্যথা সত্ত্বেও জোর করে টেনে তুলল নিজেকে। ধপাস করে নামলো অন্য পাশে। শব্দটা তীক্ষ্ণভাবে প্রতিধ্বনিত হলো। সে এক মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, কেউ টের পেল কিনা শোনার জন্য। যাক বাবা, অবশেষে ঢুকতে পারলাম তাহলে। স্বস্তির নিঃশ্বাস ছাড়ল সাজ। বড় দরজার সামনে এসে দাঁড়াতেই সেই স্বস্তি কিছুটা ফিরে এলো। দরজাটা কালো রঙের, আরশানের মতোই গম্ভীর। দুষ্টু হাসল সাজ। হাত বাড়িয়ে কলিং বেলে বোতামে চাপ দিল। আরশান তখন গভীর ঘুমে ছিল। সারাদিনের ক্লান্তি শেষে শরীরটা বিছানায় ঢলে পড়েছিল। কিন্তু হঠাৎ কলিং বেলের টুংটাং শব্দে ঘুম ভেঙে যায়। চোখ কসলাতে কসলাতে বিরক্তি নিয়ে উঠে বসল। রাত প্রায় 1টার ওপরে। আরশানের মনে হলো হয়তো নির্ভান এসেছে। ও তো মাঝে মাঝেই আসে, তবে ফোন দিলেই তো পারতো। বিরক্তি ভাবটা কাটল না। ভারী পা টেনে নিচে নামলো। হলরুম পেরিয়ে দরজার কাছে আসতেই দেখল কলিং বেল একটানা বাজছেই। নিরন্তর বাজিয়ে চলছে, ধৈর্য নেই একটুও। রাগে আরশানের ভ্রু কুঁচকে উঠল। দরজা খুলে বলল, নির্ভান, তোকে? আর বলতে পারল না। সামনে সাজকে দাঁড়িয়ে থাকতে দেখে থমকালো, তাও আবার এত রাতে। আরশান বিস্মিত হয়ে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। তারপর গম্ভীর গলায় বলল, তুমি এখানে এভাবে এত রাতে? আর গেট তো বন্ধ ছিল, ঢুকলে কিভাবে? সাজ গভীর দৃষ্টিতে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে আরশানকে। সদ্য ঘুম ভাঙ্গার অচেনা ক্লান্তি এখনও ভেসে আছে চোখে। চুলগুলো এলোমেলো হয়ে কপালের ওপর নেমে এসেছে। চওড়া কপাল আংশিক ঢেকে রেখেছে ছোট্ট ছোট্ট ঝরে পড়া গোছা। বিরক্তির ছাপ গাঢ় হয়ে ফুটে উঠেছে তার মুখে। তবু সেই বিরক্তি যে এক অদৃশ্য টান তৈরি করেছে, সেখানে সাজের চোখ আটকে গেল অজান্তেই। দেয়াল টপকে এসেছি। আরশানের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল, মুখে স্পষ্ট অবিশ্বাস। কি? দেওয়াল টুপকে? একটা মেয়ের পক্ষে রাত দুপুরে এমনটা করা শুনতে অদ্ভুত লাগছে। কিছুক্ষণের জন্য আরশান হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। তারপর চোখ সরু করে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ওর দিকে। সত্যি বলছো? এত রাতে দেওয়াল টুপকে এসছে আমার বাসায়?
মাথা খারাপ নাকি? শুনুন, আমি একটা বিপদে পড়েছি। কোথায় যাব বুঝতেই পারছিলাম না, তাই এখানে চলে এলাম। আরশান ভ্রু কুঁচকে তার দিকে তাকালো। বুকের ভেতরে সন্দেহের ছায়া ঘনীভূত হতে লাগলো আরশানের। তুমি কি ভাবছো আমি এতটা বোকা? সোজা কথা বলো, এত রাতে আমার বাড়িতে আসার আসল কারণটা কি? আর সামনের বাড়িতে তো তোমার বোন থাকে, ওখানে যেতে পারতে। ওখানে না গিয়ে আমার এখানে কেন? সাজ বিরক্ত হলো, এই ছেলেটা এত প্রশ্ন করছে কেন। তারপর বলল, এত রাতে ওখানে গেলে খারাপ দেখাবে না? সবাই কি ভাববে? আরশান ঠোঁট বাঁকিয়ে বিদ্রুপের হাসি দিল। চোখ দুটো আরও সরু হয়ে গেল। ও তাই নাকি? তাহলে একা একটা ছেলে বাড়িতে এলে বুঝি খারাপ দেখে না? তা এত রাতে? আরশান এবার সাজের কাছে ধীরে ধীরে এগিয়ে এসে ফিসফিস করে বলল, এই মুহূর্তে এখানে তুমি আর আমি ছাড়া আর কেউ নেই। যদি আমি কিছু করে ফেলি? আরশান ভাবল তার কথায় সাজ ভয় পাবে, কিন্তু সাজ ভয় পেল না। হঠাৎ হেসে উঠল, চোখে দুষ্টমি, ঠোঁটে খেলার ছোঁয়া, যেন আরশান মজার কিছু বলেছে। একেবারে অপ্রত্যাশিত সেই হাসিতে আরশানের মুখটা রাগ মুহূর্তের জন্য থেমে গেল। সাজ দুষ্ট হেসে আরশানের গাল টেনে বলল, আপনি না ভালো ছেলে, এখন সরুন তো। অপ্রস্তুত হয়ে আরশান সামান্য সরে দাঁড়াতেই সাজ দ্রুত ভেতরে ঢুকে পড়ল। লম্বা করিডোরের দিকে এগিয়ে গেল। শ্বাস ধাক্কা মেরে ভেতরে ঢুকতেই আরশান একরকম অবাক হয়ে দরজার পাশে দাঁড়িয়ে রইল। ঢুকেই চারপাশে চোখ বুলিয়ে নিল সাজ। বাড়িটা বেশ সুন্দর, বড় হলরুম, দেয়ালে নরম আলো জ্বলে আছে। সাজ ঠোঁট কামড়ে চারপাশে দেখল, তারপর হঠাৎই আরশানের দিকে ঘুরে বলল, তো আমি কোন রুমে থাকবো? আরশান বিরক্তি চোখে তাকালো। তার মুখভঙ্গিতে স্পষ্ট মেয়েটার বেপরোয়া ভাবটা তাকে মোটেও ভালো লাগছে না। কোনো উত্তর না দিয়ে গম্ভীর মুখে হাঁটা শুরু করলো সিঁড়ির দিকে। সাজ আবারও হাসলো, কথা বলতে বলতে সেও পিছু নিল। দুজন সিঁড়ি বেয়ে ওপরে উঠছে। সাজ হাত উঁচু করে দেখল তার মাথা আরশানের প্রশস্ত বুক পর্যন্ত। আবার পেছনে হাত মিলিয়ে তুলনা করলো, তার সরু হাতটি আরশানের বলিষ্ঠ বাহুর সামনে ক্ষুদ্র। মিষ্টি হাসল সাজ। হঠাৎ করেই আরশান থেমে গেল। শ্বাস ঠিক তখনই অবসাবধানে ওর পিঠে গিয়ে ধাক্কা খেল। আরশান সরু চোখে তাকালো ওর দিকে, ঠান্ডা গলায় বলল, এসব কি হচ্ছে? কিছু হয়নি তো। আপনি এমন চোখ বড় কেন করছেন? আরশান বিরক্ত হয়ে একদম সামনে হাঁটা শুরু করলো। করিডোর পেরিয়ে একটা রুমের সামনে দাঁড়িয়ে দরজা খুলে দেখালো, তারপর সিঁড়ি দিয়ে নিচে নামার জন্য ঘুরে দাঁড়ালো। কিন্তু শ্বাস দাঁড়িয়ে রইল। রুমের ভেতরে যাওয়ার বদলে তার কৌতূহলী চোখ অন্যদিকে ঘুরে গেল। এক পা দুপা এগিয়ে বড় একটা দরজার সামনে এসে দাঁড়ালো সে। দরজাটা অন্য ঘরগুলোর থেকে একটু আলাদা, আর গায়ে হালকা বাদামি রং। সাজ নিজের মনে ফিসফিস করে বলল, হয়তো এটাই আরশানের রুম। চোখে ঝিলিক খেলো কৌতূহলের। হাত বাড়িয়ে দরজাটা ছোঁয়ার আগেই হঠাৎ পেছন থেকে একটা টোকা পড়ল কাঁধে। উফ, বিরক্ত করিস না তো। কিন্তু কয়েক সেকেন্ড পর থমকে দাঁড়ালো। মাথা ঘুরিয়ে দেখলো ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে আরশান। দৃষ্টিটা এতটা কাছ থেকে পড়তেই সাজের চোখ বড় হয়ে গেল। কয়েক সেকেন্ড নির্বাক হয়ে তাকিয়ে রইল, তারপর নিজের ভুল বুঝতে পেরে ঠোঁটে ভ্যাবলার মতো এক হাসি ফুটিয়ে তুলল। ও, আপনি? আরশানও একইভাবে হাসল। তারপর ওই সন্দেহ চোখে তাকালো। করিডোরের নরম আলোয় দুজনের চোখ একে অপরের চোখে আটকে রইল। সাজ মাথা নিচু করে ফিসফিস করে বলল, আসলে আমি শুধু দেখতে চাচ্ছিলাম আপনার রুমটা কেমন। আরশান ধীরে ধীরে হাসিটা চাপা দিল, কণ্ঠে গভীরতা ফিরিয়ে আনল। আমার রুম থেকে কি করবে? সাজ এদিক ওদিক তাকিয়ে বলল, আমি যাই। আর পিছনে ফিরে তাকালো না। রুমের ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিল। আরশানও নিজের রুমে গেল। ভোরের আলো তখন পুরোপুরি ছড়িয়ে পড়েছে। সারা রাত জেগেছিল নির্ফান। গাড়ির জানালায় শিশির জমে সাদা হয়ে উঠেছিল কাচ। হেডলাইট বন্ধ, ইঞ্জিনও নিস্তব্ধ। শুধু সে আর তার অস্থির হৃদস্পন্দন। মেহুল ফোন ধরেনি, একবার দুবার নয়, অসংখ্যবার কল দিয়েও প্রতিবার একই নীরবতা। ভোরের আলো ফুটতেই পাখিদের ডাক ভেসে এলো। নির্বাণের চোখ লাল হয়ে উঠেছিল জাগরণের যন্ত্রণায়। সে গাড়ি ছিটে কুঁজো হয়ে বসে, জানালার ফাঁক দিয়ে এক নাগারে তাকিয়েছিল। অবশেষে গেট খুলে গেল। সাদা রঙের সালোয়ার পরে বেরিয়ে এলো মেহুল। ঘুম ভাঙ্গা মুখ। নির্বাণ এক মুহূর্ত দেরি না করে গাড়ি থেকে নেমে এগিয়ে গেল। মেহুল থমকে দাঁড়ালো, বিস্মিত চোখে তাকালো তার দিকে। আপনি? নির্বাণ একরাশ দীর্ঘশ্বাস ছেড়ে মৃদু স্বরে বলল, তোমার উত্তর তো পেলাম না।
নির্ভানের কথা শেষ হতে না হতেই পেছন থেকে বজ্রের মতো গর্জে উঠল কণ্ঠস্বর। এই রাবিশ, তুই এসেছিস কেন এখানে? নির্ভান দাঁত বের করে হেসে বলল, এই ফাগুনি পূর্ণিমার রাতে চল পলাইয়া যাই। কথার সঙ্গে সঙ্গেই নির্ভান হঠাৎ মেহুলের হাত শক্ত করে ধরে টেনে নিল। মুহূর্তেই তার দৌড় শুরু। মেহুল প্রথমে কিছু বুঝে উঠতে না পেরে ছুটে চলল নির্ভানের সাথে। বাতাস উড়িয়ে নিয়ে গেল মেহুলের ওড়না। নিকো দৌড় দিল, সাথে চিৎকার করে বলল, আমার বোনকে নিয়ে কোথায় যাচ্ছিস রাবিশ? রাস্তা ফাঁকা, কিন্তু পরিস্থিতি উত্তপ্ত। নির্ভান প্রাণপণে দৌড়াচ্ছে, মেহুলের বুক ধুকপুক করছে, চোখ ভরে উঠছে জল। হঠাৎই সে তার হাত টেনে ছাড়িয়ে নিল। কি করেছেন আপনি? হাত ছাড়ুন। শ্বাস নিতে নিতে দাঁড়ালো মেহুল, তারপর বলল, আপনাকে মিথ্যা আশা আমি দিতে চাই না, আমার পক্ষে সম্ভব না, প্লিজ ভুলে যান আমাকে। নির্ভান থমকে দাঁড়ালো, চোখ জ্বলছে তার, অথচ দৃষ্টি ভেজা। মেহুল। কেবল নামটুকু উচ্চারণ করল, সেই নামের মধ্যে তার সমস্ত দুঃখ আকাঙ্ক্ষা বন্দী। আমাকে একবারও সুযোগ দিবে না মেহুল? ততক্ষণে নিকো হাঁপাতে হাঁপাতে এসে দাঁড়ালো, ঘাম ঝরছে তার কপাল বেয়ে। কপট রাগ দেখিয়ে বলল, আর এখানে আসবি না, বুঝলি রাবিশ? মেহুল নিকোর দিকে তাকিয়ে চোখ রাঙালো। তোকে না বলেছি এভাবে আর কথা বলবি না? মুহূর্তটুকু নিস্তব্ধ হয়ে রইল। নির্বাণ শুধু শূন্য চোখে তাকিয়ে আছে মেহুলের দিকে, কিন্তু মেহুল কোনো উত্তর না দিয়ে ধীরে ধীরে নিকোর হাত ধরে চলে গেল। সকালের রোদ জানালার ফাঁক গলে ঘরে ঢুকছে। দূর দিগন্তে সূর্য ঘুম জড়ানো চোখ মেলে ধীরে ধীরে আলো ছড়াচ্ছে। বাতাসে শিশিরের গন্ধ, ঘাসের ডগায় ঝুলে থাকা জলের ফোঁটাগুলো আলো পেয়ে হীরের মতো ঝিকমিক করছে। পাখিরা ডানা মেলে ডাকছে। ঘুম ভাঙল সাজের। বিছানায় শুয়ে থেকেই কিছুক্ষণ চারপাশে দেখে মিষ্টি হাসল সাজ। চুপচাপ উঠে গিয়ে ফ্রেশ হয়ে এলো। বিছানার পাশে রাখা ছোট্ট টেবিলটার দিকে তাকালো। গলার চেইনটা খুলে আলতো করে রাখলো সেখানে। তারপর সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে হঠাৎ রান্নাঘর থেকে ভেসে আসা গন্ধ নাকে এসে লাগলো। ভাজাভাজি আর মশলার গন্ধে ভরে গেছে পুরো ঘর। শ্বাস থেমে গিয়ে এক ঝলক তাকালো। চোখে পড়ল আরশান রান্না করছে, অ্যাপ্রন গায়ে, মনোযোগ দিয়ে সবজি কাটছে। কখনো হাঁড়িতে মশলা নেড়ে দিচ্ছে। রান্নাঘরের আলোয় আরশানের অবয়বটা অন্যরকম লাগছিল। মজবুত কাঁধ, ভ্রু কুঁচকে মন দিয়ে কাজ করছে, কোনো দিকেই তাকাচ্ছে না। সাজের ঠোঁটের কোণে হাসি ফুটল, মনে মনে আওড়ালো, যাক বাবা, আমার আর কোনো দুশ্চিন্তা নেই। আরশান ভাইয়া তো রান্না পারি, তাই আমাকে আর কিছু করতেই হবে না। সাজ এগিয়ে গেল কিচেনের ভেতরে। কিচেনের দরজার ফ্রেমে ভর দিয়ে হালকা গলায় বলল, আপনি তো ভালো রান্না করতে পারেন, কি বানাচ্ছেন? কথাটা বলেই সাজ এক পাশ থেকে উকি দিয়ে ভেতরে দেখতে চাইল। চোখে কৌতূহল ঝিলিক দিচ্ছে, কিন্তু আরশান কোনো উত্তর দিল না, যেন কিছুই শুনতে পায়নি। হাতের কাজটা চালিয়ে যেতে লাগলো আগের মতোই। চোখ মুখে বিরক্তির ছাপ। সাজ একটু ঠোঁট বাঁকিয়ে চোখ কুঁচকালো। মনে হলো ইচ্ছে করেই উত্তর দিল না। আবার বলল, আচ্ছা, আপনার কি গার্লফ্রেন্ড আছে? আরশানের চোখের ভ্রু একসাথে জোড়া হলো। থামল না সে, কিন্তু হাতের ভেতরে চাপ বেড়ে গেল। মশলা মেশানোর শব্দটা আগের চেয়ে জোরে হচ্ছিল। কাল রাত থেকেই মেয়েটা একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। ছোটোখাটো কিছু হলেও ইচ্ছে করেই তাকে বিরক্ত করছে। কোনো কথা না বলে আরশান রান্না শেষ করে খাবারগুলো গরম গরম প্লেটে সাজালো। মুখে কোনো অভিব্যক্তি নেই, একেবারে নির্লিপ্ত। তারপর ধীরে ধীরে ডাইনিং টেবিলে খাবারগুলো রাখলো। প্লেট সাজালো, পানির গ্লাস রাখলো। দুজনেই নীরবে টেবিলে এসে বসলো। সাজ খেতে খেতেই একটার পর একটা কথা বলেই যাচ্ছে। কখনো খাবারের প্রশংসা করছে, কখনো আরশানকে নিয়ে ঠাট্টা করছে। কিন্তু আরশান চুপচাপ নিঃশব্দে খাচ্ছে। প্রতিবারই চামচ চালানোর শব্দটা সাজের বকবকানির সঙ্গে তাল মিলিয়ে বিরক্তির ঢেউ তুলছিল আরশানের মনে। তবুও সহ্য করছিল। খাওয়া শেষ হতেই আরশান প্লেটগুলো তুলে নিয়ে কিচেনের দিকে হাঁটা দিল। সাজও চুপ রইল না। আপনি কথা কেন বলছেন না আমার সঙ্গে? আরশান এক মুহূর্তের জন্য থেমে গেল। ধীরে ধীরে ঘুরে তাকালো সাজের দিকে। সেই তীক্ষ্ণ চোখে বিরক্তির রেখা স্পষ্ট, কিন্তু সাজ কিচ্ছু তোয়াক্কা করছে না। মিষ্টি মুখে আবারও প্রশ্ন ছুড়ে দিল। আরশান এবার আর কোনো কথা না বলে সোজা এগিয়ে গেল। সাজ অবাক হয়ে পিছিয়ে দাঁড়াতে গিয়েছিল, কিন্তু মুহূর্তের ওর হাত ধরে টেনে নিয়ে গেল দরজার দিকে। সাজ হতবাক। হঠাৎ এই লোক কী করছে?
বুকের ভেতর ধুকপুকানি বেড়ে গেল তার। আরশান দরজার সামনে এসে এক ঝটকায় সেটা খুলে দিল। আউট। আরশান একটুও দেরি করল না, দরজাটা মুখের ওপর ধপ করে বন্ধ করে দিল। সাজ দরজার কাছে এসে থমকে দাঁড়ালো। এভাবে কি সত্যি তাকে সরিয়ে দেওয়া হলো? মুখটা ভার হয়ে এলো অনিচ্ছায়। হাঁটা ধরল সাজ। তবে যাই হোক, যে কাজটা করার জন্য এসেছিলাম সেটা তো করেছি আমি। এখন শুধু আরশান জানলেই হয়। নির্ভান মেহুলদের বাড়ি থেকে ফিরছিল। রাস্তার মোড়ে এসে সে হঠাৎই থমকে দাঁড়ালো। চোখের সামনে আরশানের বাড়ি থেকে সাজ বেরিয়ে আসছে। মেয়েটার মুখে একরাশ খুশি, সাইকেল চালিয়ে চলে যাচ্ছে। নির্ভানের চোখ বড় হয়ে গেল। মুহূর্তেই মাথার ভেতর একঝাঁক সন্দেহ জমা হয়ে গেল। দাঁড়িয়ে থাকার সময় নেই, হুড়মুড় করে এগিয়ে গেল। কলিং বেল বাজাতেই আরশান বিরক্ত হয়ে গুছিয়ে নিল নিজের শ্বাস। ভেবেছিল আবার হয়তো সাজ ফেরত এসেছে। নির্ভানকে দেখে আরশান ভ্রু কুঁচকালো, গম্ভীর গলায় বলল, তুই এখানে? চলো ভেতরে ভেতরে কাজ সেরে ফেলিস, অথচ আমাদের বলিস তা। আরশান এক মুহূর্ত চুপ করে রইল, তারপর গম্ভীর চোখে তাকালো। কি বলবো তোদের? নির্ভান ঠোঁটে আঙ্গুল ঠেকিয়ে বলল, বাহ, এখন আবার পাল্টি মারছিস? সোজা করে বল। ভোরবেলায় মেয়ে এলো, থাকলো, আর বেরোলো, তুই কিছু বললি না? আরশান মুখ গাঢ় হয়ে উঠল, ঠান্ডা কণ্ঠে বলল, দেখ নির্ভান, ফালতু কথা বলবি না। আমি কি মিথ্যে বলছি? চোখ দিয়ে দেখেছি। এলিশাকে বললাম তোর বাড়ি থেকে বেরোতে। আরশান এবার চোখ সরু করে তাকালো তার দিকে। হ্যাঁ তো? তো মানে? তুই নিজের মুখে স্বীকার করেছিস তোর বাড়ি থেকে বেরিয়েছে, আর তুই বলছিস তো? গত রাতে এসেছিল, কি জানি বিপদে পড়েছে বলল, আমি শুধু থাকতে দিয়েছে, ব্যাস। তোরা একসাথে থেকেছিস? স্টুপিড, যা খুশি বলিস না, আমরা আলাদা রুমে ঘুমিয়েছে। তখন নির্ভানের হঠাৎ মনে পড়ল গতকাল রাতে সাজ তাকে ফোন করেছিল, জিজ্ঞেস করেছিল আরশানের ব্যাপারে। তাই আরশানের দিকে তাকিয়ে বলল, আর শোন, তোকে একটা কথা বলি। বল। কিন্তু কথা মুখ থেকে বের হবার আগেই পেছন থেকে দৌড়ে আসা পায়ের শব্দেও ভেসে এলো। ভাইয়া, হাঁপাতে হাঁপাতে নির্ভানের ছোট বোন মিতুল এসে দাঁড়ালো, মুখ লাল, কপালে ঘাম। ভাইয়া, আম্মু তোমাকে ডাকছে। নির্ভান চোখ গোল করে তাকালো। আম্মু কেন ডাকবে? কারণ আম্মু জেনে গেছে তুমি যে গত রাতে বাড়িতে ফেরোনি, আর এখন ভীষণ রেগে আছে। নির্ভানের মুখ শুকিয়ে গেল, মাথার ভেতর বাজ পড়ার মতো শব্দ হলো। সে একবার আরশানের দিকে তাকালো, একবার মিতুলের দিকে। ওরে সর্বনাশ, আমি যাই এখন, পরে কথা হবে। বলে একেবারে দৌড় লাগিয়ে দিল বাড়ির দিকে। আজকে ওর রেহাই নেই। অন্যদিকে সাজ ধীরে ধীরে বাড়ির ভেতর ঢুকল। চোখ দুটো সাবধানে এদিক ওদিক ঘুরিয়ে সে দেখল, আপাতত কাউকে দেখা যাচ্ছে না। পুরো বাড়িটাই তার জন্য ফাঁকা হয়ে আছে। সেই সুযোগে সিঁড়ির দিকে এগিয়ে গেল। পায়ের শব্দ যতটা সম্ভব চাপা দিয়ে সিঁড়ি বেয়ে অপরের দিকে উঠতে লাগলো। অবশেষে নিজের রুমে পৌঁছে দরজা আস্তে করে ভেতর থেকে লাগিয়ে দিল সাজ। জানালার ফাঁক দিয়ে আসা হালকা বাতাসে পর্দা উঠছিল। সাজ ধীরে ধীরে বিছানার পাশে গিয়ে বসল। মনে হচ্ছিল তার বুকের ভেতরে একটা ছোট্ট ঢাক বাজছে। আসতে গিয়ে শুয়ে পড়ল বিছানায়। বালিশে মাথা রেখে চোখ বন্ধ করতেই বুকের ভেতরে সেই কাঁপুনি আরও তীব্র হলো। এখন শুধু অপেক্ষা, আরশান ভাইয়া কবে চেনটা খুঁজে পাবে। সাজের ঠোঁটের কোণে এক চুলতে হাসি ফুটে উঠল। বুকের ভেতর যেন সহস্র প্রজাপতি ডানা ঝাপটালো। ভাবতেই গাল দুটো লাল হয়ে উঠল সাজের। চাদর টেনে গাল ঢেকে ফেলল। আরশান রেডি হয়ে সোজা অফিসে চলে গিয়েছিল। অফিসে সারাদিন গেমিং প্রজেক্টের কাজ, প্রেজেন্টেশন, কোড, নতুন ডিজাইন, সবকিছু চাপ মাথায়। কাগজের ফাইল, একের পর এক মিটিং, মাথা ভার হয়ে এসেছিল। বেশ রাতের দিকে ক্লান্ত শরীরে অফিস থেকে বের হলো। গাড়ি চালিয়ে ফিরল বাড়িতে। চারপাশ নিস্তব্ধ। তখন হালকা বাতাস বইছে, শরীরটা ভারী লাগছিল। জুতো খুলে করিডোর ধরে হাঁটতে লাগলো। হঠাৎ ডান পাশের রুমের সামনে এসে থেমে গেল, যেখানে সাজ ঘুমিয়েছিল। কিছুক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে থাকলো। কি ভেবে ধীরে ধীরে দরজাটা ঠেলে ভেতরে ঢুকলো। রুমটা অন্ধকার, শুধু জানালা দিয়ে আসা চাঁদের আলো বিছানার একপাশে ছড়িয়ে পড়েছে। বিছানার চাদর ভাঁজ হয়ে আছে।
আরশান তাকিয়ে থাকলো চারপাশ। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ঘুরে বেরিয়ে যাচ্ছিল। হঠাৎ কী মনে করে আবার ফিরে তাকালো। পায়ের শব্দ থেমে গেল। চোখ পড়ল বিছানার পাশের ছোট টেবিলের ওপর। ধীরে ধীরে এগিয়ে গিয়ে দাঁড়ালো। হাত বাড়িয়ে নিল টেবিলের ওপর থেকে একটা চেইন। চোখ বড় বড় হয়ে গেল আরশানের। আঙ্গুলে ধরা চেইনটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখল আরশান। মুহূর্তেই বুকের ভেতরটা ধক করে উঠল। বুকের ভেতর অদ্ভুত কাঁপন শুরু হলো। হাত শক্ত করে ধরে ফেলল সেটা। সাজ, ও শিট। আর এক মুহূর্ত দাঁড়াতে পারল না আরশান। তাড়াহুড়ো করে বাইরে বের হয়ে এলো। মাথার ভেতর শুধু ঘুরছে সাজ সাজ। এমন সময় হঠাৎ মোবাইলের রিংটন বাজলো। হাত কাঁপতে কাঁপতে ফোনটা বের করলো। স্ক্রিনে নাম ভেসে উঠল নির্ভান। ধীর কণ্ঠ এলো। নির্ভান, আমার চোরের বাচ্চাটা বড় হয়ে গেছে। বড় হয়ে গেছে নির্ভান। নির্ভান হেসে ফেলল। আমি যেটা ভাবছি সেটা নয় তো। অ্যালিসেই তোর বেবি বউ, ঠিক না? ঠিক বলেছিস, ঠিক বলেছিস। এলিশা আমার সাজ। আমি যাচ্ছি ওর কাছে। ফোন কেটে দিল আরশান। দৌড়ে নেমে গেল সিঁড়ি বেয়ে নিচে। গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে পড়ল। গাড়ির স্টিয়ারিং আঁকড়ে ধরে আরশানের চোখে ভাসছিল শুধু সাজের মুখ। বুকের ভেতর ঝড় উঠেছে সাজকে একটাবার দেখার জন্য। কিছুক্ষণ পর গাড়ি এসে থামল সাজদের বাড়ির সামনে। কিন্তু গেট তো লাগানো। আরশান হাতে ঘড়ি দেখল। স্টিয়ারিংয়ে মাথা ঠেকিয়ে একটা দীর্ঘ শ্বাস ছাড়ল আরশান। গাড়ি ঘুরিয়ে নিল। আজ রাতটা অপেক্ষাতেই কাটুক। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই সে আবার আসবে সাজের কাছে। আরশানের গাড়ির আলো ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল। সেই মুহূর্তে ওপরে কাচের দরজা খুললেও ধীরে ধীরে সাজ বেরিয়ে এলো ব্যালকনিতে। চোখে এক ফোঁটাও ঘুম নেই। সারাদিন অস্থির ছিল। সাজ মন খারাপ করে বলল, ভেবেছিলাম একবার অন্তত আরশান ভাইয়াকে দেখবো, অথচ আজ সারাদিন কেটে গেল, একবারও দেখা হলো না। হালকা রাতের বাতাস চুল এলোমেলো করে দিল। চারপাশ নীরব। দীর্ঘশ্বাস ফেলে ঠোঁটে ফিস ফিস করল। আরশান ভাইয়া কি তবে চেনটা পায়নি? চোখের কোণে চিকচিক করছে আর্দ্রতা। মনটা অদ্ভুত কেমন করছে। যাকে সে খুঁজছে, যার জন্য সারাদিন অপেক্ষা করেছে, সে তো এলোই না। চুপচাপ ঠান্ডা রেলিংয়ে হাত রেখে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল সাজ। আকাশে রোদের ঝিলিক ছড়িয়ে আছে। সোনালি আঁচল মেলে দিয়েছে প্রকৃতি। সকালের মিষ্টি প্রহর, বাগানের বাতাসে হালকা সুগন্ধ। ফুলের পাপড়ি দোল খাচ্ছে বাতাসে। সাজ হাতে জলের কাচের জগ নিয়ে বাগানের টেবিলের দিকে এগিয়ে এলো। কাঠের গোল টেবিলটা রোদে চকচক করছে। টেবিলের পাশে রাখা চেয়ারগুলোতে ইতোমধ্যে বসে আছে সামির আর হেলেনা। দুজনেই কথা বলছে। সাজ টেবিলটায় পানি রেখে ধীরে ধীরে নিজের জন্য একটা চেয়ার টেনে বসল। কপালের কয়েকটা গোছা মুখের সামনে নেমে এলো। তখন টুকটুক শব্দে ফ্রুটি দৌড়ে এসে পড়ল সাজের পায়ের কাছে। ফ্রুটি সাজকে দেখেই খুশিতে লাফাতে লাগলো। সাজ হেসে উঠল। নিচু হয়ে ফ্রুটিকে হাতে তুলে আদর করল। ওর ছোট্ট বাদামি শরীরটায় আলতো হাত বোলালো। ফ্রুটি খুশিতে কিচিরমিচির ডাক ছাড়ল। লেজ নেড়ে ওর গলায় মুখ ঘষল। সাজ ব্যাগ থেকে ছোট্ট দানার মতো কিছু খাবার বের করে ফ্রুটির সামনে রাখল। ফ্রুটি সঙ্গে সঙ্গে খাবারে ঝাঁপিয়ে পড়ল। আর সাজ অবাক হয়ে তার চঞ্চল খাওয়া দেখল। হালকা বাতাসে বাগানের ফুলগুলো মাথা দোলাচ্ছে। সাজ তখনও ফ্রুটিকে খাবার খাওয়াতে ব্যস্ত। তখন পায়ের শব্দ ভেসে আসতেই সাজ কপাল কুঁচকে সামনের দিকে তাকাতেই চোখ আটকে গেল সাজের। আরশান। চমকে উঠল সাজ। মনে মনে বলল, আরশান ভাইয়া এখানে কিভাবে? তার মানে চেনটা পেয়েছে, কিন্তু এই মুহূর্তে ওনাকে এখানে আসতে হলো নাকি? আল্লাহ, যদি কিছু বলে ফেলে, যদি সবাই জেনে যায়। এখানে তো সামির ভাইয়া আর হেলেনা মামিও আছে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেল সাজের। বুকের ভেতর যেন ঝড় বয়ে যাচ্ছে। সাজ তড়িঘড়ি করে ইশারায় বলল, কিছু বলবেন না, এখন কিছু বলবেন না প্লিজ। মুখের দিকে তাকিয়েই ইশারায় আরশানকে সতর্ক করল। আরশান ভ্রু কুঁচকাল। সাজকে এমন করতে দেখে ভেতরে একরাশ প্রশ্ন জমে উঠছে মনে। ঠিক বলেছিস, এলিশা আমার সাজ। আমি যাচ্ছি ওর কাছে। বুঝতে পারল না আরশান। এদিকে হেলেনা মামি আরশানকে দেখে চমকে উঠলেন। মুখে হাসি ফুটে উঠল। আরে শান, তুমি? আরশান ভদ্র ভঙ্গিতে এগিয়ে এসে বলল। হ্যালো আন্টি। হেলেনা স্নেহমাখা কণ্ঠে বললেন, এখানে বসো বাবা। হঠাৎ এলে যে, কিছু হয়েছে? আরশান সবার আগে এক ঝলক সাজের দিকে তাকালো। সাজের বুকের ভেতর কেঁপে উঠল। তারপর ধীরে বলল, এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনাদের সাথে দেখা করে যাই।
সাজের স্বস্তির নিঃশ্বাস ফেলল। বুকের ভেতরের চাপটা কিছুটা হলেও হালকা হলো। মনে মনে বলল, ভালো হয়েছে আরশান ভাইয়া কিছু বলেনি, নইলে যে কি হতো আজ। ভাবতেই সাজের শরীরটা কাটা দিয়ে উঠল। হেলেনা মামি হাসি মুখে বললেন, ভালো করেছো বাবা, এখানে বসো, আমি একটু ভিতর থেকে আসছি। বলেই তিনি চেয়ার থেকে উঠে ভেতরের দিকে চলে গেলেন। সাজও ভেতরে গেল। বুকের ভেতর তখনও ধুকপুক করছে। মনে হলো চারপাশের বাতাস ভারী হয়ে গেছে। রুমে গিয়ে দরজা বন্ধ করে বিছানা বসতেই চোখে ভেসে উঠল আরশানের সেই গম্ভীর দৃষ্টি। না, কিছু একটা করতে হবে আমায়। হাত কাঁপতে কাঁপতে টেবিলের থেকে একটা কাগজ টেনে নিল সাজ। অজান্তেই চোখে পানি জমে উঠল, কিন্তু জোর করে আটকালো। চিরকুটে কিছু শব্দ লিখে ফেলল তাড়াহুড়োয়। আগে লিখে আসলে ভালো হতো, কিন্তু কে জানতো আরশান এভাবে হঠাৎ এত সকালে এসে পড়বে। চিরকুট ভাঁজ করে আঁকড়ে ধরল হাতের মুঠোয়। হাসল সাজ। এত অপেক্ষার পর দেখা। দ্রুতত নিচে নামলো। সিঁড়ি বেয়ে নামার সময় ওর বুকের ভেতর শ্বাস আটকে আসছে। একবার চোখ তুলে তাকাতেই দেখল বাগানে বসে আছে আরশান, পাশে স্বামীর বসা। উফ, সামির ভাইয়ার উপস্থিতি এখন দেয়াল হয়ে দাঁড়িয়েছে। ভীষণ বিরক্ত হলো সাজ। সামনে এগিয়ে গেল। বাগানের ফুলের গন্ধ ভেসে আসছে, কিন্তু তার ভেতরের অস্থিরতা সেই সৌরভ টেরই পেতে দিল না। আরশানের কাছে গিয়ে থমকালো। সরাসরি হাতে দেওয়ার সাহস হলো না। স্বামীরের চোখে ধরা পড়ার ভয় আছে। অতএব সাজ একটু ঝুঁকে আস্তে করে চিরকুটটা আরশানের ধারে ফেলে দিল। আরশানের দিকে তাকিয়ে ইশারায় বোঝালো। আরশান এক মুহূর্ত দেরি করল না। স্বাভাবিক ভঙ্গিতে হাত সরিয়ে চিরকুটটা আড়াল করে নিল। সে জানে না সাজ কেন এত লুকোচুরি করছে, তবে নিশ্চয়ই কোনো কারণ আছে। তখন হেলেনা মামি নাস্তার ট্রে হাতে নিয়ে এলেন। পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে গেল। সাজ একপাশে দাঁড়ালো। আরশান ভদ্রতার সঙ্গে নাস্তা নিল। দু চারটা সাধারণ কথোপকথন হলো, কিন্তু সেই সময়টাতে দুজনের চোখে চোখ বারবার লুকিয়ে মিলল। প্রতিবারই বুক কেঁপে উঠল সাজের। কিছুক্ষণ পর আরশান উঠে দাঁড়ালো। বিদায় নেওয়ার ভঙ্গিতে সবাইকে সালাম করল। বাগান থেকে বেরিয়ে যাওয়ার সময় একবার থেমে পিছনে তাকালো। সাজও তাকিয়ে পড়ল তার দিকে। চোখে চোখ পড়তেই দুজনের নিঃশব্দ ভাষা মিলে গেল। অগণিত না বলা কথা, অজস্র প্রশ্ন, আর এত বছর অপেক্ষা এক ঝলক দৃষ্টিতে ভেসে উঠল। তারপরই ধীরে ধীরে দরজার আড়ালে মিলিয়ে গেল আরশান। সাজ দাঁড়িয়ে রইল। হাতের তালু ঘামে ভিজে গেছে। বুকের ভেতর চাপা কাঁপন এখনও থামেনি। ভেতরে চলে যায় সাজ। সিঁড়ি বেয়ে ওপরের দিকে উঠতে লাগলো। প্রতিটি ধাপ অদ্ভুত এক অস্বস্তি, আবার আনন্দের ঢেউয়ে ভেসে যাচ্ছে। বুকের ভেতর কেমন অচেনা কাঁপুনি তৈরি হচ্ছিল। নিজের রুমে ঢুকেই দরজাটা বন্ধ করে এক মুহূর্ত দাঁড়িয়ে রইল নিঃশ্বাস ফেলার জন্য। মনে হচ্ছিল বুকের ভেতরটা আগুনে জ্বলছে, অথচ ঠোঁটের কোণে অজান্তে হাসি খেলে যাচ্ছে। আশ্চর্য, সে তো আগে কখনো এরকম অনুভব করেনি। এ কেমন লজ্জা! কেন এমন অকারণ কাঁপুনি? কেন এত অস্থিরতা? মুহূর্তের মধ্যে আরশানের চোখ সাজের সামনে ভেসে উঠল। সেই গভীর চাহনি, এক অদ্ভুত টান যা সাজের মনকে একসাথে বন্দি করে ফেলেছিল। আয়নার সামনে গিয়ে দাঁড়াতেই নিজের মুখের লালচে আভা চোখে পড়ল। তারপর চুলের কিছু গোছা কাঁধের ওপর পড়তেই হাতে সরিয়ে রাখল। সাজ নিজের বুকের ওপর হাত রেখে গভীর নিঃশ্বাস নিল। মনে হচ্ছিল বুকের ভেতরটা কেউ শক্ত করে বাঁধা দড়ির মতো টেনে ধরেছে। আজ বিকালে দেখা হবে, এই একটা চিন্তাই যেন মাথা ভরিয়ে রেখেছে। আঙ্গুলে অজান্তেই চুল পাকাতে লাগলো সাজ। কি পরে যাবে সে? আরশান তাকাবে ওর দিকে? সেই চিন্তায় গালে হালকা লজ্জার লালচে আভা ফুটে উঠল। সাজ দ্রুত কাবার্ড খুলে দিল। কাপড় চোপড়ের রঙিন স্তূপ একের পর এক টেনে বের করতে লাগলো। এক একটা জামা আয়নার সামনে তুলে ধরে দেখছে, আবার অসন্তুষ্ট ভঙ্গিতে ফেলে দিচ্ছে পাশে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। চুল খোলা থাকলে ভালো লাগবে নাকি বাঁধলে? ঠোঁটে হালকা লিপ গ্লস দিলে কেমন লাগবে? ভাবতে ভাবতে নিজেই একবার হেসে উঠল সাজ। সেই মুহূর্তেই দরজা ঠেলেই ভেতরে ঢুকলেন সাজের মা সফি। সাজের রুমের অগোছালো অবস্থা দেখে হকচকিয়ে থেমে গেলেন। এসব কি করছিস এলি? সাজ অপ্রস্তুত হয়ে দ্রুত বলল, কিছু না আম্মু, এমনি বাইরে যাব। সফি মেয়ের চোখ মুখে চাপা উচ্ছ্বাস দেখে মৃদু হেসে মাথা নেড়ে চলে গেলেন। দরজা বন্ধ হতেই সাজ আবার জামার দিকে মন দিল। আয়নায় নিজের দিকে তাকিয়ে মৃদু হাসল। আরশান চুপচাপ বসে আছে, হাতে সাজরে দেওয়া চিরকুট, তাতে কয়েকটা মাত্র লাইন লেখা, কিন্তু সেই অল্প কথার ভেতর অদ্ভুত লাগছে।
চোখ দুটো বারবার সেই অক্ষরের ওপর দিয়ে চলে যাচ্ছে। এই কয়েকটা শব্দই তাকে সারাদিন অস্থির করে রেখেছে। এদিকে বিকেল আস্তে আস্তে গড়িয়ে সন্ধ্যা নামছে। সূর্য ডুবে যাচ্ছে ধীরে ধীরে। পাখিরা দল বেঁধে বাসায় ফিরছে। গাছের ফাঁকে ফাঁকে কিচিরমিচির শব্দ ভেসে আসছে, কিন্তু সেদিকে সাজের কোনো হুঁশ নেই। সাজ এতক্ষণ ভাবতে ভাবতে কার্ভার্ড ঘেটে কি পড়ে যাবে সেই হিসেবেই ব্যস্ত ছিল। কখন যে ক্লান্ত হয়ে বিছানায় হেলান দিয়ে চোখ বন্ধ করেছে সে নিজেও জানে না। অচেতনভাবে গভীর ঘুম গ্রাস করে নেয়। ঘুমে মুখটা শান্ত, অথচ বাইরের সময় থেমে নেই। শহরের পার্কে আরশান বসে আছে। চারপাশে আলো জ্বলে উঠেছে একে একে। পথবাতির হলুদ আভা ছড়িয়ে পড়েছে। পার্কে কিছু বাচ্চারা এখনও খেলা করছে, কেউ বা হাঁটছে, কেউ আবার বেঞ্চে বসে আড্ডা দিচ্ছে। কিন্তু আরশানের চোখে এসবের কিছুই ধরা দিচ্ছে না। তার দৃষ্টি বারবার পথের দিকে। সে হাত ঘড়ি তুলল। কাঁটা 6টার ওপরে গিয়েছে। বুকের ভেতর এক অদ্ভুত অস্থিরতা জমে উঠল। কিন্তু এখন সন্ধ্যা নামছে আর সাজের কোনো দেখা নেই। অপেক্ষার মিনিটগুলো যেন ঘন্টা হয়ে যাচ্ছে। হাতে ধরা ঘড়ির কাঁটা তাকে তাড়া করছে। প্রতিটি টিকটিক শব্দে বিরক্তি আর উৎকণ্ঠা বাড়ছে। আরশান বেঞ্চে বসে অস্থিরভাবে চারদিকে তাকায়। ব্যাকুল হয়ে প্রতিটি মুহূর্ত গুনছে। প্রতিবারই মনে হয় হয়তো এই বুঝি সাজ এসে দাঁড়াবে সামনে, কিন্তু না, কেবলই অপরিচিত মুখ। আশেপাশের আলো আরও গাঢ় হচ্ছে। সন্ধ্যার হাওয়া হালকা ঠান্ডা হয়ে বয়ে যাচ্ছে। পাতা দুলছে মৃদু শব্দ তুলে, অথচ আরশানের ভেতরটা আরও অশান্ত হয়ে উঠেছে। আকাশে গাঢ় নীলের ভেতর কমলা রঙের রেখা শেষ বিদায় জানাচ্ছে দিনের। তখন সাজ হঠাৎ ঘুম ঘুম চোখে নিচে নামল। বসার ঘরে সফি বসেছিলেন। সাজকে দেখে হালকা অবাক হয়ে বললেন, তুই না কোথায় যাবি বললি? কথাটা শুনেই সাজ চমকে উঠল। এক ঝটকায় সব মনে পড়ল। বুকের ভেতরটা কেঁপে উঠল। হায় আল্লাহ, আমি তো ভুলেই গিয়েছি। তাড়াতাড়ি দেওয়ালে টাঙ্গানো ঘড়ির দিকে তাকালো। কাঁটা তখন রাত 8টার ঘরে দাঁড়িয়ে। চোখ বড় বড় হয়ে গেল। এক মুহূর্ত নষ্ট না করে ছুটে গেল রুমে। এলোমেলো হয়ে থাকা ড্রেসগুলো থেকে তাড়াহুড়ো করে একটা বেছে নিল। আয়নায় দাঁড়িয়ে ঝটফট চুল আশ্রালো। ঠোঁটে হালকা লিপ গ্লাস মেখে নিল। তারপর দ্রুত দরজা ঠেলে বাইরে বের হয়ে গেল সাজ। শহরের রাস্তায় লাইটগুলো জ্বলে উঠছে একে একে। আরশান স্টিয়ারিং হাত শক্ত করে ধরে আছে। বহুক্ষণ অপেক্ষা করছিল। একের পর এক মিনিট কেটে যাচ্ছিল, অথচ কোনো খোঁজ নেই সাজের। তার ধৈর্য ভেঙে যাচ্ছিল। শেষমেশ সে বিরক্তি নিয়ে গাড়ি স্টার্ট দিল। এদিকে সাজও বের হয়েছে গাড়ি নিয়ে। বুকের ভেতর কেমন ঢেউ খেলছে। তখন রাস্তার দুপ্রান্ত থেকে দুটি গাড়ি এগিয়ে আসছে। একটায় আরশান আর অন্যটায় সাজ। এক নির্জন মোড়ে দুটি গাড়ি পাশাপাশি এসে দাঁড়ালো। আরশানের চোখে প্রথমেই ধরা পড়ল সাজ। গাড়ির হেডলাইটের আলোয় তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল। চুলগুলো একটু এলোমেলো। কাছে আসতেই মুহূর্তের জন্য দুজনের চোখাচোখি হলো। নিঃশ্বাস ভারী হয়ে এলো। গাড়ি থামিয়েই স্থির হয়ে গেল। সাজ দরজা খুলে দ্রুত নেমে গেল গাড়ি থেকে। একটানা দৌড়ে এলো আরশানের দিকে। তার চোখে জল চিকচিক করছে। কণ্ঠ রোধ হয়ে আছে। ঠোঁট কাঁপছে। কিছু বলতে চাইছে, কিন্তু মুখ থেকে শব্দ বেরোচ্ছে না। আরশানও গাড়ি থেকে নেমে এলো। সাজ কাছে আসতেই একটা তীব্র শব্দ চারপাশে নীরবতা ভেঙে দিল। সাজের গাল লাল হয়ে উঠল। সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। চোখ দুটো ভিজে উঠল। হতবাক হয়ে তাকিয়ে রইল আরশানের দিকে। আরশান দাঁড়িয়ে আছে অবিচল। এতক্ষণ নাটক করছিলে? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে? কথাগুলো কেটে গেল সাজের বুকের ভেতরে। সে কিছু বলতে চাইলেও গলা শুকিয়ে গেল। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আরশান আর তাকালো না। গাড়ির দিকে এগিয়ে গেল চেইনটা আনার জন্য। সাজ মনে করছে আরশান চলে যাচ্ছে। তার ভেতরটা মোচড় দিয়ে উঠল। বুকের ভেতর কেমন শূন্য হয়ে গেল। চোখে অঝোর জল জমে উঠল। ঠোঁট কামড়ে ধরল সাজ। ওকে রেখে চলে যাচ্ছে। সাজ এক কাণ্ড করে বসল। রাগ সামলাতে না পেরে নিজের পায়ের উঁচু হিল ঝুঁকে হিল খুলে ফেলল। কাঁপতে থাকা আঙ্গুলে জুতোটা শক্ত করে ধরে হিলটা ছুঁড়ে দিল সরাসরি আরশানের দিকে। সোজা গিয়ে লাগলো আরশানের পিঠে। চমকে দাঁড়িয়ে গেল আরশান। কয়েক সেকেন্ড থেমে থাকলো নিঃশব্দে। তারপর ধীরে ধীরে ঘুরে তাকালো পিছনে। সাজ আর দাঁড়ালো না। চোখের জল মুছতে মুছতে দ্রুত গাড়ির দিকে হাঁটতে লাগলো। আরশান ঝুঁকে পড়ে হিলটা হাতে নিল। মৃদু গলায় বলল, আশ্চর্য, তুই তো একেবারে সিন্ড্রেলার মতো হিল ফেলে যাচ্ছিস।
বেয়াদব, কোথায় পালাচ্ছিস? কথাগুলো বাতাসে ভেসে গেল, কিন্তু সাজ আর শুনল না। ততক্ষণে সে গাড়িতে উঠে পড়েছে। চাকা ঘুরতেই ধুলো উড়ল রাস্তায়। কয়েক সেকেন্ডের মধ্যেই সাজের গাড়ি মিলিয়ে গেল শহরের আলো আধারির ভিড়ে। আরশান হাসল। আমার থেকে কোথায় পালাবি? সে রাতে দুজনের চোখে ঘুম এলো না। দুজনেই আলাদা ঘরে, আলাদা বিছানায়, অথচ একই অস্থিরতায় ভুগছিল। তাদের রাতের আকাশে একই চাঁদ উঠেছিল, আর সেই চাঁদের আলোয় দুজনের হৃদয়ের দূরত্ব আরও কাছে টেনে আনছিল। নিদ্রাহীন রাতের প্রতিটি মুহূর্তে কেবল একে অপরের ছায়া ভাসছে চোখের সামনে। পরদিন লাইব্রেরির বইয়ের তাকগুলো সারি সারি দাঁড়িয়ে আছে। সাজ এক কোণে বসে আছে অনেকক্ষণ ধরে। চারপাশে অন্য ছাত্রছাত্রীরা ধীরে ধীরে বেরিয়ে গেছে। জানালার ফাঁক দিয়ে আসা আলোয় ধুলো ভেসে উঠেছে। ক্লাস শেষ হয়েছে অনেক আগেই, অথচ সাজ বাড়ি যায়নি। মনটা অস্থির লাগছে। কারো ওর সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না। মেহুলও আসেনি আজ। একা একা বসে থাকতে থাকতে বুকটা ভারী হয়ে উঠল। শেষমেশ উঠে দাঁড়ালো সে। গেট দিয়ে বেরোতেই চোখে পড়ল আরশান গাড়ির সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। সাদা শার্ট পরা, বুকের ওপরে দুটো বোতাম খোলা, হালকা বাতাসে চুলগুলো উড়ছে। সাজের বুকটা হু হু করে উঠল, কিন্তু সঙ্গে সঙ্গেই মুখ ফিরিয়ে নিল সে। এখন আসছে আবার কষ্ট দিতে। রাতভর ঘুম না হতে দিয়ে আজ এসে দাঁড়িয়ে আছে। যাব না আমি। চোখ নামিয়ে সোজা হাঁটা ধরা শুরু করলো সাজ। ভান করলো যেন আরশানকে দেখেইনি, কিন্তু আরশান থেমে থাকলো না। পা বাড়িয়ে সাজের দিকে এগিয়ে এলো। কাছে আসতেই ঠান্ডা গলায় বলল, গাড়িতে ওঠ। হু আর ইউ? আরশানের ঠোঁটে মৃদু হাসি ফুটল। সে এক পা এগিয়ে এসে গাঢ় কণ্ঠে বলল, ইয়োর হাজব্যান্ড, বেবি। সাজ এবার ঘুরে তাকালো। আমি তো আপনাকে চিনি না। আরশান ভ্রু উঁচু করে বলল, বাহ, এত রাতেই মেমোরি লস। এখান থেকে চলে যান। আমাকে রাগেশ না সাজ, গাড়িতে ওঠ। সাজ অভিমানী চোখে তাকালো। আমি যাব না। কয়েক সেকেন্ডের জন্য চরপশটা থমথমে হয়ে গেল। তখন এরিক তার গাড়ির দিকে যাচ্ছিল। ওদের দেখে বিদ্রুপ ভরা হাসি হেসে উঠল। দেখ দেখ, ড্রামা চলছে এখানে। আরশানের দৃষ্টি মুহূর্তেই এরিকের দিকে ঘুরে গেল। চোয়াল শক্ত হয়ে আছে। এরিক তাচ্ছিল্য ভরা কণ্ঠে আবার বলল, শালা এখানে আসে ভাব নিতে, হিরো সাজবে নাকি? আরশানের বুক ওঠানামা করছে রাগে। মুহূর্তের মধ্যেই সে সামনে এগিয়ে গেল। এক ঝটকায় তার মুষ্টিবদ্ধ হাত গিয়ে পড়ল এরিকের নাকে। প্রচণ্ড আঘাতে এরিক পেছনে হোঁচট খেল। মুহূর্তেই নাক ফেটে লাল রক্ত ঝরতে শুরু করলো। চারপাশে যারা ছিল তারা স্তব্ধ হয়ে গেল। সাজ বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে। এরিক যন্ত্রণায় গর্জে উঠল। তুই? আরশানের দিকে ঝাঁপিয়ে পড়বে, কিন্তু ঠিক তখনই ওর সঙ্গে থাকা কয়েকজন ছেলে তাড়াতাড়ি ধরে ফেলল এরিককে। শান্ত হ এরিক, এখন না, চল আগে এখান থেকে যাই। তারা বন্ধুরা মিলে কোনোমতে এরিককে টেনে হিঁচড়ে দূরে সরাতে লাগলো। রক্তে ভিজে যাওয়া নাক মুছতে মুছতে শেষবারের মতো এরিক তাকালো আরশানের দিকে। চোখে একরাশ তীক্ষ্ণ দৃষ্টি। এরিক চলে যেতেই চারপাশে হালকা ফিসফিস শুরু হয়ে গেল। সাজ কিছু একটা বলবে ভেবেছিল, কিন্তু তার আগে আরশান ঝট করে এগিয়ে এলো। সাজকে দুই হাতে তুলে নিল কোলে। সাজ চমকে উঠল। এই আপনি কি করছেন? নামান আমায়। কিন্তু আরশানের মুখের গম্ভীরতা একটুও বদলাল না। নীরবে এগিয়ে গিয়ে সোজা গাড়ির দরজা খুলে সাজকে ভেতরে বসিয়ে দিল। আরশান নিজেও বসে পড়ল ড্রাইভিং সিটে। গাড়ি ধীরে ধীরে রাস্তা ধরে এগিয়ে যেতে লাগলো। সাজ ছটফট করছে সিটে বসে। তার মুখ লাল হয়ে উঠেছে বিরক্তিতে। আমি কিন্তু নেমে যাব। আরশান এক মুহূর্তের জন্য তার দিকে তাকালো, ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, যা। সাজ একদম হতভম্ব হয়ে গেল। সে দরজার হাতলে হাত রাখতেই টের পেল আরশান তার কবজি শক্ত করে ধরে আছে। এক হাতে স্টিয়ারিং ঘোরাচ্ছে, আর অন্য হাতে শক্ত করে চেপে রেখেছে তার হাত। আপনাকে কি এমনিতেই আসলে বলি? জুতা মারলেও এসে উড়ে পড়েন। বড় হয়ে দেখছি সাহস বেড়েছে, রিমোট দিয়ে ছোট করে ফেলবো, বেয়াদব। ঝুঁকে পড়ে আরশানের হাতে দাঁত বসিয়ে দিল। আরশান সামান্য টলেনি। মুখে কোনো ভাঁজ পড়ল না, একটাও শব্দ বের হলো না। শুধু দৃঢ়ভাবে গাড়ি চালিয়ে যাচ্ছিল। শ্বাস থমকে গেল। ব্যথা কি কিছুই পেল না নাকি? তার মনে অদ্ভুত প্রশ্ন জাগল। সে চোখ ছোট ছোট করে আবার ঝুঁকে এলো। এবার আরও জোরে কামড় দিল। দাঁতের চাপ এতটাই তীব্র যে সাধারণ মানুষ হলে চিৎকার করে উঠত। সাজ অবাক হয়ে তাকালো। আরশান টু শব্দ করেনি। গাড়ি এসে ধীরে ধীরে থামলো আরশানের বাড়ির সামনে। চারদিক তখন নীরব
নীরবতায় আবচ্ছন্ন। আকাশের বুক জুড়ে জমে উঠেছে কালো মেঘ। চাপা অশনি বার্তা ভেসে বেড়াচ্ছে চারপাশে। হালকা বাতাস বইছে, তবে সেই বাতাসের ভেতর অস্বস্তির চাপা ভার ছড়িয়ে আছে। গাড়ির দরজা খুলে দাঁড়ালো আরশান। সাজও গাড়ি থেকে নামলো। নামার পরই 2 হাত দিয়ে লোহার গেট ধরে দাঁড়িয়ে রইল, যেন আর কোনো দিকে যাবে না। তাকিয়ে বলল, বললাম তো আমি যাব না। কেন এত জোর করছেন? বিরক্ত কেন করছেন? আপনার নামে কেস করবো আমি ইভটিজিং এর, বুঝেছেন? আশ্চর্য, আমি কখন তো গিফটিজম করলাম? সাজের রাগে অভিমানে ফুঁসে উঠল। এই যে এখন আমার সাথে জোর করছেন, এটা কি ইভটিজিং না? আরশানের ঠোঁটে বাঁকা হাসি ফুটল। আমার তো অধিকার আছে, চাইলে এখন অনেক কিছু করতে পারি। সাজ চোখ ছোট ছোট করে তাকালো। অসভ্য লোক। আরশান এগিয়ে এসে থেমে দাঁড়ালো তার সামনে। ভিতরে চল। যাব না। সাজ গেট আঁকড়ে ধরল আরও শক্ত করে। আচ্ছা, তোর হিলটা নিয়ে যা, তুই ফেরো রেখে গেছিস। এটার জন্যই আমার বাড়ির ভেতর এখন ঘূর্ণিঝড় বলছে। আমি আর আটকাবো না তোকে, তাড়াতাড়ি কর। দেখ, বৃষ্টি হবে। সাজ ঠোঁট কামড়ে ভেজা চোখে তাকালো। বিরক্তি আর অভিমান মিলেমিশে ভেতরে ঝড় তুলেছে। ফেলে দিন, আমি চাই না, আমার দরকার নেই। আরশান মাথা নেড়ে ধীরে বলল, আমি পারবো না ফেলে দিতে, তুই যা, নিয়ে যা, এটা তোর। দৈবাত মুহূর্তেই আকাশটা ফেটে ঝরঝরিয়ে বৃষ্টি নেমে এলো। মেঘের বজ্রধ্বনি আর ঝড়ো বাতাসে দুজনকেই কাঁপিয়ে দিল। বৃষ্টি তীব্র হয়ে উঠল, তবু কেউ নড়ল না। বৃষ্টির ফোঁটা তাদের দুজনকে ভিজিয়ে দিল। আরশান সাজের হাত ধরল। সাজ মুহূর্তের জন্য হতবাক। তার দৃষ্টি অস্পষ্ট হয়ে এলো বৃষ্টির পানিতে আর অশ্রুজলে মিশে। সে হাত ছাড়িয়ে নিতে মরিয়া হয়ে উঠল। টানাটানির ভেতরেই তার চোখ ভিজে উঠল। টলমল চোখে তাকিয়ে ডুকরে কেঁদে উঠল। বুকের ভেতরে জমে থাকা অভিমান একসাথে ফেটে পড়ল। চেহারার ভাঙ্গা কাচের মতো তীক্ষ্ণ ব্যথা উঠল। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি তো আমায় মনে রাখেননি। ভুলের খাতায় ঠেলে দিয়েছেন আপনি আমায়। ছোট্ট সাজকে ভুলে গেছেন আপনি, অথচ আমি পারিনি। আপনি মুক্ত হয়ে গেছেন, কিন্তু আমি বন্দী হয়ে রয়ে গেছি আপনার অনুপস্থিতির গোলকধাঁধায়। আমার প্রতিটা নিঃশ্বাসে, প্রতিটা কথায় আপনার অনুরণন, অথচ আপনার কাছে আমি কেবল এক ভুলে যাওয়া অধ্যায়। এখন আমার আফসোস হচ্ছে, কেন আপনাকে আমার স্মৃতির ভেতরে এত যত্নে বাঁচিয়ে রাখলাম আমি। সাজের কণ্ঠ ক্ষীণ হয়ে উঠল। আপনি ভেবেছেন আমি নেই, সাজ নেই, মরে গেছে। আরশান ধমকে উঠল। সাজ? মুহূর্তের ভেতর আরশান এগিয়ে এসে সাজকে শক্ত করে বুকের ভেতর জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বলল, আমার দিকটা দেখলি না? প্রতিদিন তোর উপস্থিতি আমার বুকটা জ্বালিয়ে ছাই করে দিয়েছে। তোকে এক ঝলক দেখার জন্য মনটা অস্থির হয়ে ছটফট করছে বারবার। দিন যত গড়িয়েছে, তোর জন্য আমার তৃষ্ণা তত বেড়েছে। তোকে এক পলক দেখার জন্য আমি তোর দায়িত্ব নিয়েছিলাম। কি করে ভুলবো তোকে? এই শেরহা মার্শানা এখনো আগলে রেখেছে তার ছোট্ট সাজকে। ভুলে যায়নি, এক মুহূর্তের জন্য ভুলে যায়নি তার বেবি বউকে। বৃষ্টি তখনও অঝোর ধারায় বইছে ঝুমঝুম করে। সাজের চোখ থেকে ঝরে পড়া অশ্রু বৃষ্টির জলে মিশে গেল। আরশানের বুকের ভেতর মাথা গুজে হাত কাঁপতে কাঁপতে দুহাত দিয়ে আরশানকে জড়িয়ে ধরল সাজ। বুকের ভেতর জমে থাকা সব ব্যথা ওই আলিঙ্গনে গলে বেরিয়ে আসছিল। কিছুক্ষণ পর সাজ হেসকি তুলে ভাঙ্গা কণ্ঠে জিজ্ঞেস করল, আচ্ছা, আপনার কি গার্লফ্রেন্ড আছে? না, তবে একটি বেবি বউ আছে। বাতাসের সাথে ভেসে এলো তার সেই কথা। সাজ প্রথমে বিস্মিত, লজ্জায় গাল লাল হয়ে উঠল, তারপর খিলখিলিয়ে হেসে উঠল। বৃষ্টি থেমে গেছে অনেক আগেই। বাইরে আকাশে হালকা ধোঁয়াটে মেঘ ভাসছে। মাঝে মাঝে ঠান্ডা হাওয়ার ঝাপটা এসে জানালার কাছ কাঁপিয়ে দিচ্ছে। জানালার কাছ বেয়ে গড়িয়ে পড়া পানির ফোঁটাগুলো এখন শুধু ভেজা দাগ হয়ে আছে। বাইরে হালকা বাতাস বইছে, গাছের ডালপালা নড়ে উঠছে মাঝে মাঝে। সাজ ধীরে ধীরে ওয়াশরুমের দরজা খুলে উকি দেয়। ভেতরে ভিজে থাকা চুল কাঁধে লেপ্টে আছে। মুখে হালকা পানির ফোঁটা চকচক করছে। চোখে মুখে দ্বিধা আর একটু অস্বস্তি, কারণ বাইরে আসার মতো শুকনা কাপড় আর হাতে নেই। চোখ পড়ে আরশানের দিকে। সাজ একটু ইতস্তত করে, তারপর নিচু স্বরে বলে উঠল, আমি কি পরবো? আরশান তখন বিছানায় আতশোয়া হয়ে ফোনে স্ক্রল করছে। ফ্ল্যাশলাইটের মতো নীলাভ স্ক্রিনের আলো ওর মুখের ওপর পড়ছে। সাজের কণ্ঠ শোনা মাত্রই হাতের মোবাইল থামিয়ে তাকায়। চোখের দৃষ্টিতে সামান্য বিস্ময়। মেয়েদের কাপড় এখন সে কই পাবে?
মুহূর্তের মধ্যে মাথায় ঘুরে যায় একগাদা চিন্তা। কিছু না বলে উঠে দাঁড়ায় সে, কাবারের দিকে এগিয়ে যায়। কয়েক সেকেন্ড পর কাবার থেকে একটা ঢিলে ঢোলা সাদা শার্ট আর গাঢ় রঙের ট্রাউজার বের করে। সাজ তখনও দরজার ফাঁকে দাঁড়িয়ে, ভেজা চুলের গোছা কাঁধ বেয়ে নেমে আসছে। মুখের পাশে আটকে আছে ভিজে চুল। আরশান এগিয়ে আসে, তার হাতে বাড়িয়ে দেয়। আপাতত এটা পরে নে। সাজ যখন ওয়াশরুম থেকে বের হলো তখন রুমটা ফাঁকা, আরশান নেই, হয়তো নিচে গেছে। সাজ পা টিপে এগিয়ে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্ব দেখে। শার্টটা তার গায়ে ঢিলে ঢোলা, হাতার প্রান্ত প্রায় আঙ্গুল ঢেকে ফেলেছে। শার্ট থেকে ভেসে আসছে পুরুষালী ঘ্রাণ, যা অজান্তেই সাজের ভেতর শিহরণ জাগিয়ে তুলল। ঘ্রাণটা যেন ধীরে ধীরে তাকে ঘিরে ধরেছে। সাজ শার্টের কলারটা আলতো করে মুখের কাছে নিয়ে আসে, একবার দুইবার গভীরভাবে শ্বাস নেয়। বুক কেঁপে ওঠে সাজের, হৃদস্পন্দন একটু বেড়ে যায়। সাজ চোখ বুজে ফেলল। মুহূর্তের জন্য মনে হয় আরশান এই ঘরেই আছে, খুব কাছে দাঁড়িয়ে আছে। সাজ আয়নায় তাকায় আবার, শার্টের ভেতর ঢাকা শরীরটা কেমন নার্ভাস। ঠোঁটের কোণে নাজুক হাসি চলে আসে। সাজ নিজের সাথে আস্তে করে ফিসফিস করে বলে ওঠে, না, মন্দ লাগছে না একেবারেই, বরং কেমন যেন ভালোই লাগছে। তখন টেবিলের ওপর রাখা সাজের ফোনটা কেঁপে ওঠে। সাজ দ্রুত এগিয়ে গিয়ে স্ক্রিনের দিকে তাকালো। সাজের মা সফি ফোন দিয়েছেন। মুহূর্তেই গলার ভেতর শুকনো একটা দলা জমে গেল। তার মা নিশ্চয়ই চিন্তায় পাগল হয়ে গেছেন। এই সময়ও বাড়ি ফেরেনি সে, কিন্তু সে তো এখন আরশানের বাড়িতে। কিছুক্ষণ দ্বিধায় কাটলেও শেষ পর্যন্ত কল রিসিভ করলো সাজ। অপাশ থেকে সফির কণ্ঠে উদ্বেগ। এতক্ষণ ধরে কোথায় আছিস এলি? বাড়িতে আসলি না কেন? আমি মেহুলদের বাসায় আছি আম্মু, তুমি দুশ্চিন্তা করো না। কথাটা বলতেই বুকের ভেতর কেমন খসখস করছে। সে জানে এটা মিথ্যে, তবু আর যে কোনো উপায় নেই। মেহুলদের বাসায়? আচ্ছা, তুই ঠিক আছিস তো? কোনো সমস্যা হয়নি তো মা? সাজ ঠোঁট কামড়ে ধরে চোখ বন্ধ করল। কি বলবে এখন সে? সত্যিটা বলার মতো সাহস নেই। তার মায়ের দুশ্চিন্তাটুকু কমানোর জন্য হলেও মিথ্যা বলতে হবে। ধীর কণ্ঠে সে জবাব দিল, হ্যাঁ আম্মু, ঠিক আছি আমি সকালে চলে আসব। আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকিস। ফোন কেটে দেয় সাজ। দীর্ঘশ্বাস ফেলে ফোনটা ধীরে টেবিলে রেখে দিল। টুপটাপ পায়ে এগিয়ে গেল দরজার দিকে। আরশান এতক্ষণ নিচে কি করছে? সিঁড়ি বেয়ে নিচে নামলো সাজ। নিচে নামতেই চোখে পড়ল ডাইনিং টেবিলের কাছে দাঁড়িয়ে আছে আরশান। টেবিলের ওপর একে একে গরম ধোঁয়া উঠছে। সাজের ক্ষুধার্ত শরীরকে এক মুহূর্তে নাড়া দিয়ে উঠল। আরশান সাজকে নামতে দেখে তার চোখ হঠাৎ থেমে যায়। এক মুহূর্ত স্থির হয়ে তাকিয়ে রইল। সাজে পড়েছে তার ওই শার্ট। শরীরের গড়নের তুলনায় সেটা বেশ ঢিলা, তবুও সেই অগোছালো ভঙ্গিতেই সাজকে ভীষণ সুন্দর লাগছে। সাজ কিছুটা অস্বস্তি নিয়ে ধীরে ধীরে এগিয়ে এলো। চোখ নামিয়ে টেবিলের একপাশে বসে পড়ল। দুজন পাশাপাশি বসে খেতে শুরু করলো। সাজের মনে হচ্ছিল এই মুহূর্তটা থেমে যাক, আর কখনো যেন শেষ না হয় আল্লাহ। খাওয়া শেষ হলে আরশান প্লেটগুলো হাতে নিয়ে কিচেনে চলে গেল। সাজ উঠে গিয়ে সোফায় বসল, নরম কুশনে শরীর ডুবিয়ে দিল। কিছুক্ষণ পর আরশানও ফিরে এসে তার পাশে গা ঘেঁষে বসল। সাজ এক মুহূর্ত দ্বিধা করল, তারপর নিঃশব্দে মাথা রাখলো আরশানের কাঁধে। এক হাত বাড়িয়ে আরশানের সাজের মাথায় হাত বুলিয়ে দিল। আঙ্গুলগুলো স্নিগ্ধ স্পর্শে সাজের চুলের ভেতর দিয়ে বয়ে গেল। সাজের মাথায় হাত বুলাতে বুলাতে আরশান বলল, আমি তো ভেবেছিলাম এত বছর না দেখে ভুলে যাবে। সাজ চোখ বন্ধ করে মৃদু হেসে বলল, দেখিনি তো কি হয়েছে, মনের মাঝে তো ছিলেন। আমার কল্পনায় আপনি সব সময় ছিলেন, একটুও ফিকে হননি। আরশানের ঠোঁটের কোণে নরম হাসি ফুটল। আরশান সাজকে আরও কাছে টেনে নিল। আরশান মাথা ঝুঁকিয়ে সাজের মাথায় ঠোঁট ছুঁয়ে চুমু খেল।